স্যার আমার কাছে একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয়। শিক্ষক মানেই জ্ঞানের ভাণ্ডার, কিন্তু স্যারের যে মস্তিষ্কই আমার মনে হয় যেন একটা লাইব্রেরি। এত অসাধারণ তার মানে সমস্ত কিছু বলে দেওয়া। উনি ওনাকে গড অফ অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন, স্বর্গের দেবদূত। উনিই পারেন একমাত্র ছাত্রদের, স্টুডেন্টদের সোনালী স্বপ্নকে মানে উজ্জীবিত করতে, শৈশবের স্বপ্নকে উজ্জীবিত করতে। আমার তো মনে হয় এটাই। আর প্রকৃত শিক্ষক স্যার সুমন্তজি চৌধুরী। কেননা আমি বলবো যে সূর্য একমাত্র, জল তো নিম্নগামী, জল কখনো উপরের দিকে ওঠে না, একমাত্র সূর্যই পারে জলকে ঊর্ধ্বগামী করতে, মেঘ হয়ে আকাশে তুলে দিতে। স্যারের মধ্যে এমন ক্ষমতা আছে, আমার মনে হয় স্যারের সান্নিধ্যে আসলে সে বিকশিত হবেই, তার সোনালি দিন ফিরে আসবেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা শৈশব থাকে, শৈশবের স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে বিকশিত করার জন্যই আমার মনে হয় স্বর্গের দেবদূত হিসেবে আমাদের এই মঞ্চে এসেছেন বলে আমার মনে হয়। উনি মানুষ নয়, উনি আমার মতো মনে হয় উনি ঘরে ঘরে পূজিত, যিনি যারা আর কি ওনার দর্শন পেয়েছেন, অন্তত সান্নিধ্য তো দূরের কথা, দর্শন যারা পেয়েছে তারাও মনে হয় ঘরে ঘরে স্যারকে পূজিত করেন। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে, মকর রাশি নিয়ে। কিন্তু এই আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে বুধের ট্রানজিট। ডিসেম্বর মাসে বুধ দুবার কিন্তু গৃহ পরিবর্তন করছে। প্রথম গৃহ পরিবর্তন বৃশ্চিক থেকে ধনু রাশিতে যাচ্ছে এই বুধ 6 ডিসেম্বর, আর দ্বিতীয় ট্রানজিট হচ্ছে 29 ডিসেম্বর। এই যে 6 ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে ট্রানজিট করছে, সেটা কিন্তু রাত 8টা 52 মিনিটে। আর 29 ডিসেম্বর ট্রানজিট করছে 7টা 27 সকালবেলায় এম। আমরা সাধারণত মনে করে থাকি যখন কোনো গ্রহ ট্রানজিট করে, সেই ট্রানজিটটা যদি সুদূর প্রসারী না হয়, দেখা গেল কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য ট্রানজিট করলো, আমরা মনে করি তার প্রভাব হয়তো সেরকম ভাবে আমাদের জীবনে পড়ে না। এটা সম্পূর্ণ ভুল। যখনই কোনো গ্রহ ট্রানজিট করছে, মনে রাখার প্রয়োজন আছে পুরোপুরি স্পট ইমপ্লিমেন্টেশন ছক চেঞ্জ হয়ে যায়। স্পট ইমপ্লিমেন্টেশন ছক মানে কি? আমরা যখন জন্মাচ্ছি তখন আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা যে জন্মছকটা ক্রিয়েট করা হচ্ছে তাকে জন্মছক বলে আমরা বলছি। তারপর আমাদের 5 বছর বয়স হচ্ছে, 10 বছর বয়স হচ্ছে, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আমাদের বয়স বাড়ছে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, শরীরের পরিবর্তন হচ্ছে, যৌনতার পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। ঠিক সেরকম ভাবে জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেইগুলোও কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে ক্যালকুলেশন করে যে ছকটি ক্রিয়েট করা হয়, সেটা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক। আমি পূর্বে কয়েক লক্ষবার বলেছি যে জন্মছক দ্বারা কখনোই কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়।
জন্মছক দ্বারা আমরা জানতে পারি আমাদের জীবনে কোন রুটে গেলে আমরা সফল হব এবং কতটুকু সফল হব, এভরিথিং জানা যায়। কিন্তু তারপরেও 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, আমাদের জীবনের কিছু হচ্ছে না। যেটা পাওয়ার সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না, কিসের জন্য পাচ্ছি না, কি কারণের জন্য পাচ্ছি না, সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতেই হয়। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে আমাদের সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা কখনো কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারে না। তার কারণ স্পট ইমপ্লিমেন্টেশন ছক বেসড অন পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে 42 দিন অন্তর অন্তর আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক পরিবর্তন হয়ে যায়, তাহলে একটা গ্রহ যখন একটা ভাব থেকে, একটা রাশি থেকে, একটা লগ্ন থেকে যখন ট্রানজিট করছে, তখন আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা আমাদের রাশিগত অবস্থান, লগ্নগত অবস্থান, নাক্ষত্রিক অবস্থান পুরোটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমরা সাধারণত ভাবি কিছুই তো পরিবর্তন হয়নি। কেন ভাবি? তার কারণ আমরা কেবল জন্মছকটা জানি, বাদবাকি আর কোনো কিছুই জানি না। জন্মছকটা যখন জন্মাচ্ছি এবং মৃত্যুর পরেও সেই জন্মছকের কি কখনো পরিবর্তন হয় না। অ্যাস্ট্রোলজিটা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। অ্যাস্ট্রোলজিটা কোনো মিরাকেল, ম্যাজিক, পুজো আচ্ছা যোগ্য নয়। এটা জানার প্রয়োজন আছে। এইটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা উকিল হতে গেলে যত পড়াশোনা করতে হয়, ডাক্তার হতে গেলে যত পড়াশোনা করতে হয়, শিক্ষক হতে গেলে যত পড়াশোনা করতে হয়, ঠিক ততটা বা তার চাইতেও বেশি পড়াশোনা করতে হয়। থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, এভরিথিং। এই সায়েন্টিফিক, বিশেষ করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে যদি আমাকে চর্চা করতে হয়, এটাকে যদি আমাকে প্রফেশন করতে হয়, বা এটা সাধনার ক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু জানা প্রয়োজন। যাই হোক, আমি এখন মকর রাশি নিয়ে আলোচনা করব, যে মকর রাশির কি কি পরিবর্তন আসতে চলেছে এই বুধের ট্রানজিটের ফলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, মকর রাশির যদি লগ্নভাব দ্বারা ক্যালকুলেশন করা যায়, তাহলে কিন্তু শনি, শুক্র এবং বুধের অবস্থান অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। শনি যখন উচ্চস্থ থাকে, আমি এটাও কিন্তু কয়েক লক্ষবার বলেছি, তখন তার 3, 7, 10 দৃষ্টি, বা মকর, কুম্ভ, বা ফিজিক্যালি শনি যেখানে বসে আছে, এবং যে যে গ্রহের সাথে এই শনি কানেক্ট ক্রিয়েট, সম্পর্ক স্থাপন করছে, কানেকশন ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটি গ্রহ বা প্রত্যেকটি ভাব কিন্তু তখন পজিটিভ হয়ে যায়, অথবা তার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ইমপ্লিমেন্ট হতে পারে না, ব্লক হয়ে যায়। তাহলে এই যে শনির ঘরে রাহু বসে রয়েছে, রাহু এবং শনির যে শ্রাপিত দোষ, সেটা কিন্তু এখানে বর্তাচ্ছে না বা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না, বরং শনি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তখন রাহুকে উচ্চস্থ করে দিচ্ছে। এবং যখন রাহুকে উচ্চস্থ করে দিচ্ছে এবং রাহু যখন 11th হাউস তাকে রিপ্রেজেন্ট করছে, বা সেখানে কিন্তু সে পাওয়ারফুল হয়ে বসে রয়েছে। 11th হাউস মানে কিন্তু দুটো জিনিস হয়, অনেক হয়, মূলত দুটো। প্রথম যেটা হচ্ছে সেটা কর্মফলের জায়গা, দ্বিতীয়টা হচ্ছে আমি যে সফল হচ্ছি সেই সফলতাকে আমি কতটা আরো এগিয়ে নিয়ে যাচ্ছি, আরো উন্নতি করছি, আরো সফল হচ্ছি, সফলতাকে ত্বরান্বিত করছি, সেটা কিন্তু বোঝা যায় 11th হাউস দ্বারা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি এই পুরো আলোচনাটাকে সাজিয়েছি 11টা প্রশ্নে, তার কারণ প্রচুর পরিবর্তন হচ্ছে, প্রচুর পরিবর্তন। তাহলে এই পুরো পরিবর্তনটাকে যদি আমি নর্মালি গ্রহগত অবস্থানের মধ্যে দিয়ে বলি, তাহলে অনেক সময় কিন্তু হ্যাপাজাগলি বলা হবে, বা সঠিক মতন হয়তো বোঝানোও যাবে না। তাই জন্যই প্রথমে আমি একটু ফাটকা নিয়ে বলি। আমি যদি খুব ভালো মতন মঙ্গলকে দেখি, তাহলে মঙ্গল কিন্তু এক্ষেত্রে উচ্চস্থ হয়ে যাচ্ছে। কেন? তার কারণ মঙ্গল কিন্তু 11th হাউসে 6-9 কানেকশন খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে মঙ্গল কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে।
এবং ফিজিক্যালি মঙ্গল কিন্তু মঙ্গলের ঘরেই বসে রয়েছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, আমি আগেই বলেছি যে 2 নভেম্বর শুক্রের ট্রানজিট হয়েছে, তাহলে শুক্র এবং বুধের একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু খুব হয়তো একটা মারাত্মক পরিমাণে নয়, কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ফাটকা থেকে যে বিপুল ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তা না হলেও ফাটকা থেকে কিন্তু ইনকামের জায়গাটা এবং সফলতার জায়গাটা, শুধু ইনকাম বলাটা ভুল, সফলতার জায়গাটা এবং সেটা সুদূর প্রসারী হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ফাটকা জিনিসটা কি সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। ফাটকা মানে সবসময় যে আমি জুয়া সাট্টা তা নয়, আমাদের মানসিকতার মধ্যেও ফাটকা মনোভাব চলে আসতে পারে, কর্মের মধ্যেও ফাটকা মনোভাব চলে আসতে পারে, এমনকি আমাদের সম্পর্কের মধ্যেও কিন্তু ফাটকা ফাটকা ব্যাপারটা চলে আসতে পারে। ফাটকা মানে হচ্ছে আমি যতটুকু দিচ্ছি তার চাইতে অনেক বেশি আশা করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই ক্ষেত্রে। এবার শুক্র যখন উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। এবার আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা কিন্তু এক জিনিস নয়। তাহলে আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা কোনো অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে ওভারকাম করা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে শুক্র যখন উচ্চস্থ হয়ে রয়েছে তখন আমাদের যে অড সিচুয়েশন সেখান থেকে আমরা ওভারকাম করতে পারছি। আমাদের যে অড সিচুয়েশন, আমি যদি ফিনান্সিয়াল দিক দিয়েও ধরি, আমি যদি সম্পর্কের দিক দিয়ে ধরি, ওভারকাম করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, কর্মফলের জায়গাটা আগেই বললাম, রাহু মানে অনেক বোঝায়। তাই জন্য রাহুকে কিন্তু কলিযুগের ভগবান, কলিযুগের রাজা, কলিযুগের সম্রাট বলা হয়। তাহলে দেখা যাচ্ছে আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য নিজেকে উপযুক্ত করো। দেখা যাচ্ছে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি পরিশ্রম করছি, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমি যদি 200% একটা কাজ করি তাহলে 100% বা 50% রেজাল্ট পাই। মকর রাশির ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি 50% কাজ করলেই দেখা যাচ্ছে 80% বা 100% রেজাল্ট পাচ্ছি। সুতরাং ফাটকার জায়গাটা এক্সট্রিম রয়েছে তা নয়, কিন্তু ফাটকার জায়গাটা সাপোর্টিভ সিস্টেম হিসাবে মারাত্মক কাজ করবে, এটা কিন্তু ডেফিনিট বলা যায়। ইনকামের জায়গাটা যদি এবার আমি দেখি, আমি যদি খুব ভালো মতন রাহুর অবস্থান লক্ষ্য করি, রাহু কিন্তু 2nd হাউসকেও হিট করছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে আমি 11টা পয়েন্ট বলছি, এটা তো সার্বিক মতে বলছি, তবুও যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হন, আপনি মিলিয়ে নেবেন 5%ই হোক, 50%ই হোক, 70% হোক, 80% হোক বা 100% হোক, আপনি এই রিফ্লেকশনটা বুঝতে পারবেন। যখনই আমি দেখা যাচ্ছে মাসে 10,000 টাকা ইনকাম করি, আমি 12,000 টাকা ইনকাম করব, আমি 20,000 টাকা ইনকাম করি, আমি 25,000 টাকা ইনকাম করব, আমি 1 লাখ টাকা ইনকাম করি, আমি 1.5 লাখ টাকা ইনকাম করব, আমার যে ইনকামটা বাড়বেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার পার্সোনালি দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত ছকের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি ইনকামের জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা এবং খুব ভালো মতন যদি দেখা যায় একাধিক ইনকামের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় কিন্তু আমি আশা করিনি এমন কোন ইনকামের রিফ্লেকশন বা যোগের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন অর্থ নষ্ট করা আমার একটা পয়েন্ট আছে, এইটা নিয়ে বলতে গেলে বলতে হবে ওয়েস্ট অফ মানি নাও হতে পারে, কিন্তু যখনই 2nd হাউসকে রাহু হিট করে তখন কখনো সঞ্চয় হতে দেয় না। সঞ্চয় যখন হতে দিচ্ছে না, তার মানে আমি যে অর্থটা ইনকাম করছি, অর্থ ইনকামের জায়গাটা টেরিফিক, তাহলে আমি যে অর্থ ইনকাম করছি সেটাকে কিন্তু আমি ধরে রাখতে পারছি না, সেটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্টও করতে পারছি না, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। হতে পারে আমার চাহিদা, হতে পারে আমার ঘরে অসুস্থতার জন্য, হতে পারে আমার অনেক ধার দেনা ছিল সেইগুলোকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু আমি কোনো মতেই অর্থকে ধরে রাখতে পারবো না। আমি যদি সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে শনি সেক্ষেত্রে যখন উচ্চস্থ হয়ে রয়েছে, আমি আবার বলছি বেশিরভাগ রাশির ক্ষেত্রে আমি এই যে আলোচনা করেছি সেখানে দেখতে পেয়েছি সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা নিয়ে বসে থাকলে কেবল হবে না।
সরকারি চাকরি অনেকে হয়তো পাচ্ছে, কিন্তু 5%, 10%, 15% দিয়ে আমার 100% কে বিচার করলে চলবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেসরকারি চাকরির জায়গাটা ডেফিনিট ভাবে পাওয়া যাবে। সবচাইতে আমি যেটা পজিটিভ লক্ষ্য করতে পারছি, যারা বহুদিন ধরে ঘষলে যাচ্ছে, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, বহুদিন ধরে লড়াই করে যাচ্ছে, এবং একদম শনি মানে কি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন। শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস, শনি মানে হচ্ছে কট্টর বাস্তববোধ এবং হার না মানা মনোভাব। যাদের মধ্যে এই মানসিকতা ছিল, লেগে আছি লেগে আছি লেগে আছি, চট করে একটা প্রতিবন্ধকতা এলো, কুইট বা গিভ আপ করে দিলাম, তা নয়। তারা ডেফিনিট ভাবে এই 2026-এ কিন্তু তারা চাকরি পাবেই পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি বিজনেসের ক্ষেত্রটা আমি খুব ভালো মতন লক্ষ্য করি, বিজনেসের ক্ষেত্রটা কিন্তু বুধ এবং শনির কানেকশন। মকর রাশির জাতক জাতিকাদের যারা ভীষণ সফল হবে, যারা বিপুল অর্থ ইনকাম করবে, একাধিক সোর্স অফ ইনকাম যাদের হবে, তাদের বেশিরভাগই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই বিজনেসের জায়গা থেকে। বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। এবং আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমার হ্যান্ডেল করার জায়গা, বা আমি যেখানে বিজনেস করছি সেখানে সৎ মানুষ হিসেবে, সৎ বিজনেসম্যান হিসেবে আমাকে এই যে ইন্ডিকেশন, ইনি কিন্তু অনেস্ট। এবং সবচেয়ে বড় কথা, দেখা যাচ্ছে আমার আরো 5 জন পার্টনার রয়েছে, আমার জন্যই কিন্তু তারা সমৃদ্ধশালী হচ্ছে। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি চলে আসি, তাহলে ব্যক্তিগত জীবনের জায়গাটায় রবি এবং শনির রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে, এবং রাহুকেও কিন্তু হিট করছে রবি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আমারই আত্মীয়দের দ্বারা, আমার কাছের মানুষের দ্বারা, আমার বন্ধু বান্ধবের দ্বারা, আমার পাড়াপড়শির দ্বারা দেখা যাচ্ছে ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে, কেননা অন্যের কথাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। এছাড়াও সন্দেহ প্রবণতার জায়গাটা কিন্তু আসছে, আইডেন্টিটি ক্রাইসিস থেকেই সন্দেহ প্রবণতার জায়গাটা আসে। সুতরাং এটা কিন্তু ঠিক নয়। আমি কিন্তু একটা ধরে নিচ্ছি, কেউ একজন রাত 9টার পর বাড়িতে ঢুকছে বা কাউকে ফোন করছি, 5 বার সেই ফোনটা দেখা যাচ্ছে বিজি রয়েছে, আমি ধরে নিচ্ছি সে কোনো নেগেটিভ কাজ করছে। এই ধরে নেওয়া থেকে কিন্তু, বা দেখা যাচ্ছে আমার কোনো বন্ধু বা আমার ফ্যামিলি ফ্রেন্ড বা আমার আত্মীয় স্বজন বা পাড়াপড়শি কেউ বলে, বুঝলে তোমার বউকে কিন্তু এই দেখলাম, আমি একবারের জন্য জানতে চাইলাম না যে সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে না, আদৌ যে এই কাজটা করছে কেন করছে, তার পেছনে ইলিগেল না লিগেল কি মোটিভ রয়েছে আমি জানতে চাইলাম না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, রাম লক্ষণ ছুটে এসে পরে শূর্পণখা বলল রাবণকে যে আমাকে দেখো, ওরা আমার নাক কেটে দিয়েছে। রাবণ, তিনি আমাদের মতন ঠুনকো মানুষ নয়, ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলা হয়। তিনি নাকি বেদ পুরাণ সমস্ত কিছু পড়ে গুলে খেয়ে নিয়েছেন। তিনি নাকি মহান একজন মানুষ। তিনি কি করলেন? তিনি তখন রিয়াক্ট করতে শুরু করলেন, কি নাক কেটে দিয়েছে, তোর নাক কেটে দিয়েছে, ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো, কাঁপিয়ে দেবো, বেটাদেরকে গিয়ে এখনই ধ্বংস করে দিচ্ছি। তিনি রিয়াক্ট করতে শুরু করলেন, রেসপন্স করলেন না। তিনি তো একজন মহান, সে মানুষ না হোক যেই হোক, তার কি উচিত ছিল? রাম লক্ষণকে ডাকো, আমি জিজ্ঞাসা করব কেন ওর নাক তোমরা কেটেছ। তিনি তো বলতে পারতেন। এবং সত্যি তিনি যদি জ্ঞানী গুণী মানুষ হতেন, সত্যি তার ভেতরে যদি ডেপ থাকতো, তিনি তো তাই করতেন। তিনি একদিকের কথা শুনলেন, শুনে পরে উত্তপ্ত হয়ে ওভার রিয়াক্ট করতে শুরু করলেন। এগুলো কিন্তু আমাদের জীবনের এক্সাম্পল হতে পারে, এগুলো কিন্তু আমাদের জীবনে এই উদাহরণ হিসেবে এগুলোকে টানা ভীষণ প্রয়োজন। তাহলে আমি কখনোই কিন্তু রিয়াক্ট করব না, ওভার রিয়াক্ট করব না, আমি রেসপন্স করব। এবং সবচেয়ে বড় কথা, আমি একতরফা কখনো কোনো কথা শুনবো না। আমি আগে থেকেই
মেনে নেব না যে আমার পরিবারের কোনো মানুষ ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস করছে। বিশেষ করে কিন্তু সাংসারিক ক্ষেত্রে এটা আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সময়টা খুব ভালো লক্ষ্য করতে পারছি। এবং দেখবে বুধের কানেকশন, মনোনিবেশ করার জায়গা, ডেপথের জায়গা, উচ্চশিক্ষার জায়গা, যেটা আমি পড়াশোনা করছি সেটাকে সঠিক মতন ডেলিভার করতে পারছি, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু খারাপ বন্ধু জোটার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভুল প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ফলে কি হবে, তার ফলে সেখান থেকে যখন আমি আঘাত পাবো, তখন পড়াশোনা সবকিছু ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কি করব, ঘরের মধ্যে বসে রয়েছি, বসে থেকে এখন তো আর নাম করছি না, গান চালিয়ে দিলাম, দুঃখের গান, কাঁদতে আরম্ভ করলাম, বিড়ি সিগারেট মদ খেতে শুরু করলাম, ঘুমের ওষুধ ঘুমোতে শুরু করলাম, মেন্টাল ডিপ্রেশনের জায়গা চলে এলো। ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ইলিউশন দ্বারা, ইমোশন দ্বারা, আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কমিটমেন্ট বলে একটা কথা আছে, আর লয়াল বলে একটা কথা আছে। আমি আমার সম্পর্কে কতটা সৎ, আমি একজনের সাথে প্রেম করি, দেখুন একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, আমি একজনকে ভালোবাসি, আমি তাকে এত ভালোবাসি, রাস্তাঘাট, মেট্রো স্টেশন, রেল স্টেশন, মেট্রোর মধ্যে, বাসের মধ্যে তাকে আমি না জড়িয়ে ধরে, না চুমুকে থাকতে পারছি না। এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে আমার ভেতরে যে আমার সেক্সুয়াল যে কামনাটা রয়েছে, যৌন কামনাটা রয়েছে, সেই কামনাটা ওভারডোজ হয়ে যাচ্ছে। তাই জন্য নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারছি না। আমি আমার বোনকে, আমি আমার মাকে, আমি আমার মেয়েকে, আমি আমার বউকে এই বিশ্ব সংসারে সবচেয়ে বেশি ভালোবাসি। যাদের কথা বললাম, আমরা এদেরকে নিয়ে যখন রাস্তাঘাট, মেট্রোর মধ্যে, রেল স্টেশন, পার্কের যে কোনো জায়গায় যখন যাব, তখন এদেরকে বরঞ্চ আগলে রাখবো। কেউ যাতে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ বা অ্যাক্টিভিটিস না করতে পারে, তাদেরকে আগলে রাখবো। তাদেরকে কখনো, আমি বিয়ে করা হয়ে গেছে, বিয়ে করার পর কখনো জড়িয়ে ধরে চুমু খেতে খেতে কখনো করবো না। কেননা তিনি আমার স্ত্রী, তাকে প্রোটেক্ট করাটা আমার কাজ, তাকে সম্মান করাটা আমার কাজ। ভালোবাসার মধ্যে এই যে ডিফারেন্সটা চলে আসছে, আমরা মনে করছি এটা ভালোবাসা, এটা ভালোবাসা নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যখন একটি মেয়েকে ভালোবাসছি, তখন কখনো সর্বসমক্ষে তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁটে চুমু খাচ্ছি, একজন এসে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, বা মেট্রোর মধ্যে বয়স্ক মানুষ, কম বয়সী নারী পুরুষ রয়েছে, কাউকে না দেখে চুমু খাইতে খাইতে যাচ্ছি, তার মানে আমি তাকে, আমার যে প্রেমিকাকে বেশ্যা বানিয়ে ফেলছি। আমি শুধু সেক্সুয়াল কামনা নিবৃত্তিকরণ, সময় পেয়েছি বাড়িতে এক্ষুনি চলে যাব, তার আগে কামনা নিবৃত্তিকরণ করে নি। একটু ভালো মতন চিন্তা করে দেখবেন। আর আমাদের যে বুদ্ধিজীবীরা, আমাদের যারা সেলিব্রিটিরা, তারা সেই ধরনের অবৈধ, ইলিগ্যাল এবং বেশ্যাবৃত্তির মতন যে নেগেটিভ ইনফ্লুয়েন্স আমরা করছি, সেটাকেই প্রেম বলে, সত্যি তো প্রেমের প্রকাশ। এবং সেই ইলিগ্যাল অ্যাক্টিভিটিসকে মানে চাপা দেওয়ার জন্য কি করছি, প্রকাশ্যে গুলি করলে, প্রকাশ্যে গালিগালাজ করলে ক্ষতি নয়, আর প্রকাশ্যে চুমু খেলে ক্ষতি, প্রকাশ্যে চুমু খেলে বরঞ্চ আরো বেশি ক্ষতি। ভালো করে চিন্তা করে দেখবেন। প্রকাশ্যে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁটে চুমু খাচ্ছি, এটা একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ, একটা অবস্থান, একটা মর্যাদাকে বেশ্যায় রূপান্তরিত করে দেওয়া। আর এটাকেই আমরা দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছি। ভালো মতন চিন্তা করে দেখবেন। এই জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে। তবে বৈবাহিক জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে, একদম ডেফিনিট ভাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ধনু রাশি, মেষ রাশি
আর কর্কট রাশির জাতক জাতিকা যাতে না হয়, তাছাড়া কিন্তু বৈবাহিক সম্পর্কটা বেশ ভালো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এবার যদি আমি খুব ভালো মতন অসুস্থতার জায়গাটা দেখি, তাহলে কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, শ্বাসকষ্ট রিলেটেড প্রবলেম, হ্যাঁ, তারপরে আমাদের হজম না হওয়া রিলেটেড প্রবলেম, কিডনি জাতীয় প্রবলেম, মূত্রাশয় জাতীয় প্রবলেম, এইগুলো কিন্তু ভয়ঙ্কর, এবং নি প্রবলেম, হাঁটু প্রবলেমের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যদি দেখি, তাহলে পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তাদের থেকে হতে হবে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 4 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28, 29, 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, কালো রং, খয়েরি রং, বেগুনি রং এবং অ্যাশ কালার। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক, স্পেসিফিক ভাবে কেমন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আলটিমেট মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব পজিটিভ সময় 2026 এই বুধের জন্যই আসতে চলেছে। শুধু যেই আমি নঙ্গর্থক কথাগুলো বললাম, সেই কথাগুলো ধরিয়ে দেওয়ার জন্য বললাম, কারণ একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, তিনি সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, আপনার নেগেটিভ সাইড নিয়েই তিনি আলোচনা করবেন। পজিটিভ সাইডকে কখনো রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডকেই কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে। অবশ্যই আপনারা নিজেদের যে আমাদের পার্সোনাল যে প্রেডিকশন, সেটা অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে করাবেন। শুধু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পার্সোনাল প্রেডিকশনটা করিয়ে ঘরে চলে আসবেন না। বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিটাকেও কিন্তু অফ করবেন। আর আপনাদের কাছে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, মানা না মানা আপনাদের ব্যাপার। অর্থটা অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, তো তাই জন্য কখনো সেটা যোগ্য করে দিলাম, কখনো কোনো স্টোন পরে নিলাম, কোনো যোগ্য, কোনো স্টোন, কোনো পুজো, আচ্ছা, এইগুলো কখনো কখনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই বা রেমিডি হতে পারে না। মানা না মানা আপনাদের ব্যাপার। কিন্তু আমি আমার চেম্বারে দেখেছি, আমি তো স্টোন পড়েছিলাম 5 বছর ধরে, তবুও কেন এই নেগেটিভিটি হয়ে গেল? আমি তো 1.5 লাখ টাকা দিয়ে যোগ্য করেছিলাম, তবুও কেন নেগেটিভ হয়ে গেল? আপনি বিশ্বাস করে বা ভক্তির দ্বারা যে টাকাটা দিচ্ছেন, সেই টাকা দিয়ে কিন্তু কিছু হরণ করো, 10-12টা আশ্রম তৈরি করে গুরুজি সেজে বসে রয়েছে, ভেবে দেখবেন। আমার কাছে যদি আসতে হয়, তাহলে আমার নিয়ম ঠিক এর পরেই দেওয়া রয়েছে, ডিটেলসে দেওয়া রয়েছে। সেই নিয়মগুলো মানতে পারলে তবেই আমার কাছে আসবেন, তা না হলে আমার কাছে আসবেন না। আজকের মতন এইটুকুই, নমস্কার।